भारत माता की, भारत माता की, वंदे वंदे। প্রথমেই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র নেপালে যে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, তাতে ইতিমধ্যে নেপাল সরকার শতাধিক মানুষের মৃত্যুর কথা তারা ঘোষণা করেছে। এবং আমরা যে সোশ্যাল মিডিয়া, মেনস্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট যে ছবি আমরা বা ভিডিও দেখতে পাচ্ছি, এটা মুভিতে, সিনেমাতে আমরা সাধারণত দেখে থাকি। নেপালের প্রতি আমাদের আলাদা বন্ধুত্ব, ভালোবাসা রয়েছে এবং আমরা নেপালে যাওয়ার জন্য আমাদের আলাদা অন্য রাষ্ট্রের মতো আমাদের পাসপোর্ট লাগে না, শুধু এন্ট্রি লাগে। 800 জন মিসিংয়ের কথা বলা হয়েছে, যার মধ্যে 135 জন ভারতীয় আছেন। আরও উদ্বেগের বিষয়, আমাদের পশ্চিমবঙ্গের 32 জন মিসিং আছেন। কাল সন্ধ্যায় যখন প্রথম কলকাতা পুলিশের নগরপাল আমাকে জানান, একটি ট্যুরিজম অর্গানাইজেশন এদের নিয়ে গেছিল এবং দে রিপোর্টেড যে তাদের ওই শেল্টারটা বা রেস্ট প্লেসটা ওয়াশ আউট হয়ে গেছে। আমরা খুব ওরিড। আমরা সেক্রেটারিয়েট থেকে এবং পুলিশের হেডকোয়ার্টার থেকে কন্ট্রোল রুম চালাচ্ছি। কলকাতার চন্দননগরের বাসিন্দা, আমি ঈশ্বরে বিশ্বাস করি, ভগবানের কাছে প্রার্থনা তারা সুস্থ অবস্থায় ফিরে আসবেন। তাই আজকের এই প্ল্যাটফর্ম থেকে সরকারের গতকাল সারা রাত্রির অ্যাক্টিভিটিজ এবং বন্ধু রাষ্ট্র নেপালে ঘটনা নিয়ে একদম পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার চিন্তা, উদ্বিগ্নতা, সমব্যথিতা, পাশে থাকার অঙ্গীকার জ্ঞাপন করি। TV9-এর সর্বোচ্চ কর্তা এখানে আছেন, মিস্টার বরুণ দাস। উনি একজন বাঙালি, আমার সঙ্গে কয়েকদিন আগে সচিবালয়ে পরিচয় হয়েছে। শুধু উনি নন, উনার পুরো টিম এসেছেন। ডাইরেক্টর বোর্ডের মেম্বাররা এসেছেন, হায়দ্রাবাদ থেকেও এসেছেন, এবং আমাদের অমৃতেন্দু দাস সহ এখানকার টিম আছেন, যাদের সঙ্গে আমরা আনন্দ করি, ঝগড়া করি, যারা আমাদের নিন্দা করে, সমালোচনা করে, প্রশংসা করে। ভোট গণনার দিন কখনো বলে এগিয়ে আছে, কখনো বলে পিছিয়ে আছে, ফাইনালি বলে জিতে গেছে। সবাইকে ধন্যবাদ জানাই। সামনে চাঁদের হাট গুরুদেব আছেন, দিলীপ মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের বর্তমান যিনি পরিচালক এবং প্রাণ পুরুষ। আমি তো প্রদীপ জ্বালাচ্ছিলাম, অনেকগুলো শিখা ছিল। ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে উপরে ডাকার কারণ আপনাদেরকে বলছি আমি। এই যে বসে আছেন না ভারতবর্ষের মাটিতে, এই যে নিউ টাউনের তালকুটিরে
এই যে বন্দে মাতরম বলছেন, নিজের নিজের বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, কৃষ্টি সংস্কৃতি কালচার আর খেলাধুলার ক্ষেত্রে অধিকার, দেশের ভিতরে থেকে দেশের বিরুদ্ধে বলছেন, এই সব অধিকার কিন্তু পেয়েছেন ভারতভুক্তি হয়েছে বলে পশ্চিমবঙ্গ। আর এই পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হতো না, কারণ মোহাম্মদ আলী জিন্নাহ তিনি চেয়েছিলেন আমার আনডিভাইডেড বেঙ্গল চাই, ইস্ট পাকিস্তান। দুটো লোক রুখে দিয়েছিল 1947, 4 এপ্রিল থেকে 6 এপ্রিল তারকেশ্বরে সম্মেলন, রেজুলেশন, 1947 20 জুন পশ্চিমবঙ্গ আইনসভায় 58-21 ভোটে ভারতভুক্তির রেজুলেশন পাস। একটা লোকের নাম হলো স্বামী প্রণবানন্দ। আজকে এই বিশ্বনাথানন্দজি মহারাজ অর্থাৎ দিলীপ মহারাজ, তিনি ভারত সেবা সংঘের আন্তর্জাতিক হেডকোয়ার্টার বালিগঞ্জের কর্ণধার, আর সেখানে স্বামী প্রণবানন্দ পূজিত হন, বন্দিত হন, তার বাণীকে নিয়ে অগ্রসর আমরা হই। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে সেদিন স্বামী প্রণবানন্দ না থাকলে কলকাতার নামী বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে কার্টুন আঁকার অধিকার আপনারা পেতেন না। তাই আমি মহারাজকে দিয়েও প্রদীপ প্রজ্বলিত করলাম। এর আগে আমি দুটো কনক্লেভে গেছি, দুটো পপুলার ইলেকট্রনিক্স মিডিয়া, TV9 অলসো ভেরি পপুলার ইলেকট্রনিক্স মিডিয়া। ওখানে আমি 34 বছরের বামফ্রন্টের রাজত্বের কথা বলেছি, 15 বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্বের কথা বলেছি, মুখ্যমন্ত্রী হয়ে কি দেখলাম উল্লেখ করেছি। আজ আমি আমাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং কি করতে পেরেছি, কি করতে চাই, হিউজ ম্যান্ডেট, স্টেবল গভর্নমেন্ট, স্থিতিশীল সরকার, একটা বড় পার্টির সরকার, যে পার্টির প্রাইমারি মেম্বারের নাম্বার হচ্ছে 15 কোটি, ওয়ার্ল্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, যে পার্টি 21টা প্রদেশে সরকার চালাচ্ছে এবং লং সার্ভিং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি তিনি এই পার্টিকে লিড করছেন। এই পার্টি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কারোর উপর নির্ভর করে চলে না, একটা কালেকটিভ লিডারশিপের উপর চলে। এবং এই পার্টির কাছে আমার এই 6 বছর প্লাস সময়ে আমার যে বাস্তব অভিজ্ঞতা হয়েছে, তাতে এই পার্টি দুটো বিষয় কম্প্রোমাইজ করে না। একটা হলো নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম, আর দ্বিতীয় হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আইডিওলজিক্যাল বিচারধারা, এটাতে কোনো কম্প্রোমাইজ এ পার্টি করে না। ন্যাচারালি 5 বছর যারা তাড়াহুড়া করছেন, অনেক কিছু লিখে ফেলছেন, বলে ফেলছেন,
হঠাৎ করে রাস্তায় নেমে পড়ছেন, নামতে না পারলে আবার অন্যভাবে বলছেন। তারা যতই বিচলিত হন, ভারতীয় জনতা পার্টির পরিচালিত 2/3 মেজরিটি নিয়ে আসা এই শক্তিশালী সরকার বিচলিত নয়। অর্জুনের লক্ষ্যভেদের মতো লক্ষ্য মোদের স্থির। ইংরেজিতে কতগুলো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোই হচ্ছে আমাদের মূল শক্তি এবং হাতিয়ার। কমিটমেন্ট, ডেডিকেশন, সিনসিয়ারিটি, ট্রান্সপারেন্সি এবং জিরো টলারেন্স। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সাধারণত বক্তব্য রাখতে গেলে স্পন্টেনিয়াস বলি, এখানেও বলবো। আমি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের একটা ব্রোশিয়ার হাতে নিয়েছি, যাতে এই সরকারের লক্ষ্য, তথ্য আর উদ্দেশ্য একদম স্পষ্টভাবে, যেটা প্রামাণ্য দলিল হিসেবে রাজ্য সরকার গ্রহণ করেছে, সেটা বলতে পারি। স্তম্ভ আমাদের 8: শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, সুশাসন, সশক্তিকরণ, সেবা, সুরক্ষা, সমৃদ্ধি। এই 8টে স্তম্ভের উপরে দাঁড়িয়ে 8 মাসের বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী, কৃতি শিক্ষাবিদ, পদ্ম পুরস্কার প্রাপ্ত ডক্টর স্বপন দাশগুপ্ত। 4,38,775.29 কোটি টাকা। গুরুত্বপূর্ণ দপ্তরগুলির বরাদ্দকৃত অর্থ: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন 51,836.55 কোটি টাকা, নারী শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ 52,308.50 কোটি টাকা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ 24,753.72 কোটি টাকা, বিদ্যালয় শিক্ষা 44,948.21 কোটি টাকা, উচ্চশিক্ষা 7,168.30 কোটি টাকা, শিল্প বাণিজ্য উদ্যোগ 3,266.59 কোটি টাকা। এই ডাটাটা এই কারণে আপনাদের দিলাম, আমরা 8 মাসের বাজেট করতে পেরেছি, তার কারণ এবারে নির্বাচন ছিল। বিগত সরকার, পরাজিত সরকার 4 মাসের ভোট অনকে অ্যাকাউন্ট করে গেছিলেন। আপনি যদি বলেন যে আমাদের সরকারের সময়ে কি কি করতে হবে, কি কি করতে চাই, তাহলে আমি প্রথম শিক্ষা দিয়ে শুরু করতে চাই। কারণ শিক্ষা এমন একটা বিষয় যেটা মানুষের অন্তর্নিহিত লুক্কায়িত প্রতিভাকে বিকশিত শুধু করে না, একটা মানুষের যে সার্কেল আছে, হিউম্যান রিসোর্স বলা হয়, মানব সম্পদ, তার পরিপূর্ণতাটা আনে কিন্তু শিক্ষা। এই রাজ্যের সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে শিক্ষায়। কালকে একটি আমাদের ইউটিউবার
প্রাক্তন সাংবাদিক, দেখবেন 10টা রাজ্যের নাম বেরিয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের কোথাও স্থান নেই। আমি এটা পেয়েই দুই এডুকেশন মিনিস্টার আর এডুকেশনের এসিএস কে জানতে চাইলাম, বলে স্যার এটা 3 বছরের মূল্যায়ন হয়, 3 বছরের আগের মূল্যায়ন। আমরা এখন কোথায়? বলো রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল মিলে আমরা এখন 31 নম্বরে। কতদিন লাগবে 10-এর মধ্যে আসতে? যত তাড়াহুড়া করুন না কেন 3 বছর লাগবে। হায়ার এডুকেশন মিনিস্টার আমাকে বললেন যে একটা ইউনিভার্সিটি হরিয়ানা, ইউপি, মহারাষ্ট্রের মতো বানাতে গেলে মিনিমাম 250 কোটি টাকা করে ইনফ্রাস্ট্রাকচার, লাইব্রেরি, ল্যাবরেটরি তৈরি করার জন্য লাগবে। এতদিন কি হলো? কিছুই হলো না স্যার। তাহলে অন্তত 8টাকে টার্গেট করুন। রাজ্যটাকে তো এগোতে দিতে হবে। আপনি জানেন এই রাজ্যে টোটাল প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল মিলে সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 80,375টি। আপনি ভাবতে পারেন স্বাধীনতার 80 বছর পরে এর মধ্যে 19,000 বিদ্যালয় আলো নেই, পাখা নেই, শৌচাগার নেই, মিড ডে মিলের কিচেন নেই। 19,000। এই জায়গা থেকে এই রাজ্যকে বের করে আনতে হবে। আমরা কি করেছি? আমরা এনইপিতে যুক্ত হয়ে গেছি, ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি। কনকারেন্ট লিস্টে রয়েছে, যৌথ দায়িত্বে। আমি সরকারি অর্থ, ভারত সরকারের অর্থ এবং যত পিএসইউ, এসটিইউ আছে সবাইকে বলেছি যে সব স্কুলে এবং আইসিডিএস সেন্টারে প্রথমে যেটা করতে হবে, ভালো ইউরিনাল, পরিশ্রুত পানীয় জল, অ্যাকোয়াগার্ড, ভালো কিচেন, গ্যাসযুক্ত, সোলার আলো, যাতে ইলেকট্রিকের বিল দিতে না হয়। সব বিদ্যালয়ে এসি তো করতে পারবো না, অনেক টাকা লাগবে। পারবো, সময় লাগবে। অন্তত পাখাটা দিন বাচ্চাদের জন্য। 3 বছর কম্পোজিট গ্র্যান্ট দেয়নি। কম্পোজিট গ্র্যান্ট খুব সামান্য টাকা, বছরে 50,000, 1 লাখ টাকা হয়তো পার স্কুলের ভাগে পড়ে। ওইটা দিয়ে চক ডাস্টার কেনা হয়, ওয়াটার পট কেনা হয়, বাথরুমে যাওয়ার বালতি মগ কেনা হয়। বর্ষার সময় কার্বলিক অ্যাসিড কিনে ছড়ানো হয়। বাথরুমটা পরিষ্কার রাখার জন্য ব্লিচিং ফিনাইল কেনা হয়। লাস্ট 3 ইয়ার্স আগের সরকার এইটুকু টাকাও দেয়নি। আমি প্রথম এই কাজটা করেছি, ট্রান্সফার করে দিয়েছি সব স্কুলে কম্পোজিট গ্র্যান্ট। ব্যাকলগ দিতে পারেন, ইটস এ ভেরি মিনিমাম। আপনি অবাক হয়ে যাবেন, 6 টাকা 78 পয়সা
মিড ডে মিলের জন্য বরাদ্দ মেরিতে, আর উপরের দিকে আপার প্রাইমারি আর হাই স্কুলে বরাদ্দ 10 টাকা। যাদের বেশি পুষ্টি দেওয়া দরকার, যাদের আরো ভালো ডাল, পনির, ডিম, যা যা প্রোটিনে থাকে দেওয়া দরকার, তাদেরটাই সবচেয়ে কম। আমরা তাদেরটাও 10 টাকা করে দিয়েছি, 3 টাকা 22 পয়সা আমাদের খাত থেকে দিয়ে। খুব ছোট ছোট কাজ। এখানে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন যারা 1 লাখ কোটি, 50,000 কোটি, 10,000 কোটি টাকার ইনভেস্টমেন্টের গল্প শুনতে চান। এখানে আসার আগে আমি বড় ডাটা সেন্টার উদ্বোধন করে এসেছি এলটিএম এর, 7,78,000 স্কোয়ার ফিটের। এল&টি গ্রুপ এখানে আজকে ডেডিকেট করলো, কারণ সব ভালো ছেলেরা তো চলে গেছে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, ফেরাতে হবে তো। ওইখানে দাঁড়িয়ে বললেন আরো 10 একর জমি দিন তো, ডাটা সেন্টার করব। দিয়ে 10 একর মিনিমাম গার্লস স্যানিটারি ভেন্ডিং মেশিন লাগাতে বলেছি। গ্রামীণ এলাকায় কি অবস্থাতে আছে বিদ্যালয়গুলো, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আজকে সকালবেলা এডুকেশন মিনিস্টার স্কুল আমাকে বলছিলেন স্কুল ড্রেস নির্দিষ্ট কয়েকজনই টেন্ডারে পার্টিসিপেট করবে এমন নাকি নিয়ম আগে সরকার করে রেখেছে, অর্থাৎ এমপ্যানেলমেন্ট। বলছে এতে স্কুলের ড্রেসের কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে। আমি নিজে দেখেছি, 3 বার ধোয়ার পরেও জামা প্যান্ট বাচ্চারা পরে না, পরার মতো অবস্থায় থাকে না। আমি বললাম খুলে দেন বাঁধন, সবাই পার্টিসিপেট করবে, যে ভালো দেবে তাকেই দিয়ে দেন নিয়ম মেনে। এই তো পশ্চিমবঙ্গের অবস্থা, আপনি শুনলে খুশি হবেন। কি কি করেছি? প্রার্থনাতে পূর্ণাঙ্গ বন্ধ। স্বাধীনতার 80 বছর পেরিয়ে গেছে, স্বাধীনতা সংগ্রামীরা কজন বেঁচে আছে আমার জানা নেই, কিন্তু বন্দে মাতরম ঋষি বঙ্কিমচন্দ্র করেছিলেন জাগরণের মন্ত্র, একাত্মতার মন্ত্র, দেশপ্রেমের মন্ত্র। আপনি যদি স্কুলের প্রার্থনাতেই বন্দে মাতরম, পূর্ণাঙ্গ বন্দে মাতরম, দুর্গা দশপ্রহরণ ধারিণী, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, ধরণিং ভরণিং মাতরম, আপনি যদি না শেখান তাহলে এই টুকরে টুকরে গ্যাং, দিমাগি নকশাল, যারা ভোট এলে বলে ভোট দিতে যাবেন না, বলে সংবিধান মানি না। আমি লড়েছি জঙ্গলমহলে, রাস্তাতে। আমি এসিতে থাকা লোক নই। কিষেনজির কথা ছিল গোমতী থেকে গোদাবরী আমরা লাল দেশ করব। কতবার ভারতবর্ষ টুকরো টুকরো হবে। বন্দে মাতরমের পূর্ণাঙ্গ গাইতে অনেকেই পারবেন না, কিন্তু আমাদের বাচ্চাদের পড়ানো হয়েছে বাবার হলো আবার জ্বর, সারলো ঔষধে।
মানে বাবর, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, হুমায়ুন আর ঔরঙ্গজেব, এরা কেউ ভারতীয় ছিল না, এরা হানাদার ছিল। ব্রিটিশরা লুট করেছে, তার আগে এরা লুট করেছে। একটাই কাজ ছিল, মন্দির ধ্বংস করো, ধর্ম পরিবর্তন করো, মা বোনেদের তুলে নিয়ে চলে যাও। তাই শিক্ষা ব্যবস্থায় দেশপ্রেম, সাংস্কৃতিক বোধ, আধুনিক শিক্ষার সঙ্গে দরকার আছে। তাই বন্দে মাতরম গাওয়া প্রার্থনাতে বাধ্যতামূলক। ফল কি? 2025 6 মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, 3 মাস ভর্তি বন্ধ। কারণ কি? ওবিসি জট। প্রাইভেট ইউনিভার্সিটি ইনস্টিটিউশনে ভর্তি চলছে, সরকারে ভর্তি বন্ধ। আর আমরা যেদিন উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে 3 দিনের মধ্যে ভর্তি চালু করে দিয়েছি। সেই কারণে এবারে উচ্চ মাধ্যমিকে গ্রস এনরোলমেন্ট 68% বেড়ে গেছে। দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট। খুব ছোট্ট সময়। আমি সব জায়গায় বলেছি 100 দিনের পরীক্ষা হয় না। এমনি জানুয়ারিতে শিক্ষাবর্ষ শুরু হলে ডিসেম্বরে পরীক্ষা হয়। তাই পরীক্ষায় নিশ্চয়ই বসবো। হেলথ সেক্টরে চলুন। কেন আয়ুষ্মান ভারত বন্ধ থাকবে? আয়ুষ্মান নামের সঙ্গে ব্যক্তি নরেন্দ্র মোদীজি বা বিজেপির কি সম্পর্ক আছে আপনি বলুন? কোন সম্পর্ক আছে? আপনি বললেন যে না না, আয়ুষ্মান ভারত সকলে পেতে পারে না, কেবলমাত্র সামান্য কিছু লোক পেতে পারে, একেবারে যারা ফাইন্যান্সিয়ালি উইক এবং পুয়ার অফ দি পুয়ারেস্ট পিপল। আগে সরকার বলেছিল, পলিটিক্যালি নয়। একটা চিফ মিনিস্টার যখন বলবেন হি অর সি ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ অফ দি স্টেট, তার কথাটা ধরে নিতে হবে তিনি খুব রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলছেন। আপনি স্বাস্থ্য সাথী চালু করলেন, তাতে বলে দিলেন এই এই কাজ করা যাবে, এই এই কাজ করা যাবে না। পশ্চিমবঙ্গের বাইরে কোন হসপিটালে স্বাস্থ্যসাথী চলতো না। হ্যাঁ, চালু করেছিলেন 2 মাসের জন্য সিএমসি ভেলোর। 58 কোটি টাকা বিল পাঠিয়ে দিয়েছে সিএমসি ভেলোর। 58 কোটি টাকার বিল দেখে, আগে তো একটাই পোস্ট ছিল, বাকি সব ল্যাম্প পোস্ট, বলল তাহলে বন্ধ করে দাও। সিএমসি ভেলোরও বন্ধ হয়ে গেল। এদল ওদল সব রাজ্যে চালু করে দিয়েছিল আয়ুষ্মান ভারত। 3টে রাজ্যে চালু করেনি। পাবলিক খুব সহ্য শক্তি আছে, জনতা জনার্দন আপনাকে অ্যালাউ করে, দেখে। আর পশ্চিমবঙ্গে তো যাকে আনে তাকে মিনিমাম 3-4 বার না রেখে, টেস্ট না করে আপনি যতই বলুন চেঞ্জ করে না। খুব টাইম দেয়। বাঙালির সহ্য শক্তি সবচেয়ে বেশি। 3টে রাজ্যে বলেছিল নো নো নো, ওসব নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত টারত চলবে না। কারা? ফার্স্ট হচ্ছে দিল্লি। 2024 লোকসভা ভোটের আগে 2023 নভেম্বর মাসে ভোট হয়েছিল দিল্লিতে। পিপল রিজেক্টেড, বলে আয়ুষ্মান ভারত চালু করনি, তোমাকেই পাল্টে দিলাম। সেকেন্ড স্টেটের নাম হচ্ছে
উড়িষ্যা 2024 লোকসভা নির্বাচনের সঙ্গে উড়িষ্যা এবং অন্ধ্রে ভোট হয়েছিল। প্রভু জগন্নাথ দেবের মাটি, উৎকলের মাটি। উড়িষ্যাও নবীন বাবুকে বলল, তুমি আয়ুষ্মান ভারত চালু করনি, তাই তোমাকেও বদলে দিলাম। ভারতবর্ষে একটা রাজ্য বাকি ছিল পশ্চিমবঙ্গ, সেটাও আপনারা পাল্টে দিয়েছেন। 2026-এর 4 মে ফল পেয়েছে। ডেভেলপমেন্টে পলিটিক্স, ডেভেলপমেন্টে সেন্ট্রাল স্টেট রিলেশন কখনোই এই জায়গায় নিয়ে যাওয়া উচিত নয়। 34 বছর লেফটের সময় আমি এমএলএ ছিলাম, কাউন্সিলর ছিলাম। বন্যা হলো কেন, কেন্দ্রীয় সরকার জবাব দাও। খরা হলো কেন, কেন্দ্রীয় সরকার জবাব দাও। এই করতে করতে আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছি। সোমনাথ চ্যাটার্জির মতো শিক্ষিত লোক কমিউনিস্টদের অ্যান্টি সেন্ট্রাল গভর্নমেন্ট পলিসির এগেনস্টে গিয়ে সিপিএম থেকে সাসপেন্ড হয়েছেন। সাফার করেছে বেঙ্গল। আর 15 বছর, প্রথম 1 বছর সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে ছিল 2012। আমি ছিলাম তো ওদের ভিতরে। কেন বেরিয়ে এলো সরকার থেকে জানেন? অনলি রিজন দীনেশ ত্রিবেদী, যিনি এখন অ্যাম্বাসেডর বাংলাদেশের, ভারতের রাজদূত। তিনি ভারতবর্ষের রেলের জন্য অনেকগুলো ঘোষণা করেছিলেন, পারমিশন নেননি। তাই এমন ইতিহাস পাবেন না যে রেলমন্ত্রীর বাজেট করেছেন, বাজেট পাস হওয়ার আগে রেলমন্ত্রী চেঞ্জ হয়েছে, ভারতবর্ষের ইতিহাসে নেই। মুকুল রায়কে করে দিয়েছিলেন কয়েকদিনের জন্য। রেল বাজেট পেশ করেছেন দীনেশ ত্রিবেদী, আর রেল বাজেটে রিপ্লাইয়ের উত্তর দিয়েছেন মুকুল রায়। 12 সালে বেরিয়ে এলেন কেন্দ্র সরকারের থেকে। আসার পরে সমস্ত সিদ্ধান্তই বিরোধিতা, এর জন্যই আয়ুষ্মান ভারত আজকে চালু হয়নি। আমরা চালু করে দিয়েছি। আমরা জাতীয় হেলথ স্কিমে যুক্ত হয়ে গেছি। কি কি সুবিধা পশ্চিমবঙ্গের লোক পাবে? 6.5 কোটি আয়ুষ্মান ভারত পেয়েছে। আরো 2 কোটি এমন লোককে আমরা পেয়েছিলাম যারা আয়ুষ্মান ভারত পেত না, তাদেরকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে যুক্ত করে দিয়েছে। তফাৎ কি স্বাস্থ্য সাথীর সঙ্গে? 1700 প্রাইভেট এবং গভর্নমেন্ট হসপিটালে এই বেনিফিট ছিল উইদিন দ্য স্টেট। রাজ্যে 1900 সরকারি এবং বেসরকারি হসপিটালে এই সুযোগ পাবেন। আর গোটা ভারতবর্ষের সরকারি এবং বেসরকারি মিলে 38,000 স্বাস্থ্য কেন্দ্রে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা সমানভাবে পাবেন। আপনি যদি বলেন এই সময়কালে আপনারা কি কি করেছেন, আমরা কেন্দ্রের সব স্কিমে ঢুকে পড়েছি। শুধু এনইপি নয়, শুধু মডার্ন স্মার্ট স্কুল করার জন্য পিএম-শ্রী নয়, শুধু উষা প্রকল্পে নয়, এডুকেশনে আমরা আয়ুষ্মান ভারতে শুধু নয়,
আমরা জল জীবন মিশন, প্রধানমন্ত্রী সূর্য ঘর, প্রধানমন্ত্রী আবাস, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং যত আপনার স্কিল ট্রেনিং থেকে শুরু করে প্রধানমন্ত্রী মুদ্রা, পিএমইজিপি, বিশ্বকর্মা, সব স্কিমে আমরা যুক্ত হয়েছি। বিশ্বকর্মা মানে কি? হাতের কাজ যারা করে, কারিগর। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ তাঁতি রয়েছে, উইভার্স। পশ্চিমবঙ্গে ভোকাল ফর লোকাল, এক একটা জেলায় যাবেন, কোথাও সোলার মানে শোলের জিনিস, কোথাও ঝিনুক, কোথাও কাঁসা, কোথাও কাঠ, কোথাও লোহা, কোথাও মাদুর, কোথাও তাঁত, কোথাও রেশম। কি নেই এই রাজ্যে? আপনি বিশ্বকর্মা আটকে রাখবেন কেন? হয় দেবদেবীর নাম বলে। এই মানসিকতা তো কোনো অন্য ধর্মে বিশ্বাস করা লোকেদের ছিল না আগে। সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলিরা হিন্দু ধর্ম মতে দিত, কিন্তু হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন সবাই মিলে বিদ্যার দেবী হিসেবে তাকে আমরা পশ্চিমবাংলায় গ্রহণ করতাম। বিদ্যার দেবী। আমি ধর্মীয় প্রথা নাই বা মানলাম, কিন্তু উৎসব হতো বিদ্যালয়ে বিদ্যালয়ে। আপনি বদলে দিলেন। আপনি বললেন যে না, সরস্বতী মানে কেবলমাত্র হিন্দুদের দেবী, কেবলমাত্র হিন্দুরা এই পুজো করতে পারে। ফল কি হলো? মুর্শিদাবাদ জেলায় উলবেড়িয়ায় বিদ্যালয়গুলোতে, যেখানে মুসলিম ছাত্রছাত্রী বেশি, সেখানে মাস্টারমশাইদের গিয়ে বলা হলো সরস্বতী পুজো বন্ধ করুন। এগুলো আগে ছিল না বাংলাতে। আমরা বিভাজন করি না, আপনারাই বিভাজনের রাজনীতি করেছেন। তাই হরিণঘাটার নগর উখড়ায় আপনার বিগত সরকারের একজন নেতা আল আমিন মন্ডল, তিনি নগর উখড়ায় গিয়ে হেডমাস্টারকে বলেন, 17টা হিন্দু বাচ্চা পড়ে, কেন আপনি এখানে সরস্বতী পুজো করবেন? তা আমাদের এলাকা। যোগমায়া দেবী কলেজের স্টুডেন্টকে হাইকোর্টে গিয়ে সরস্বতী পুজোর পারমিশন নিতে হয়। বিশ্বকর্মা পুজো তো নিশ্চয়ই পুষ্পাঞ্জলি, মাথায় চন্দন লাগিয়ে হিন্দু শাস্ত্র মতেই মন্ত্র উচ্চারণ করে করে। কিন্তু পশ্চিমবাংলায় বিশ্বকর্মা পুজো ছিল সৃষ্টির দেবতা, কর্মের দেবতা। পুজোতে হয়তো অন্য ধর্মের লোকেরা অংশ নিতেন না, ভোগ খাওয়া থেকে আনন্দ উৎসব, সবকিছুতে সবাই, শ্রমিকরা, কর্মচারীরা, কারিগররা সবাই যুক্ত হতো। আপনি বললেন না, গোটা দেশ বিশ্বকর্মা চালু করেছে, আমি এখানে চালু করতে দেব না। এখন আমরা বিশ্বকর্মা চালু করেছি। সবাইকে চাকরি দিতে পারবেন? সরকারি চাকরি কোন সরকারি পারে না। তাহলে কর্মসংস্থানের বিকল্প রাস্তা আপনাকে দেখতে হবে। বিকল্প রাস্তা কিভাবে হতে পারে? পুঁজি নেই, শিল্পপতি হবে না। ব্যবসা করতে চায়, 30, 40, 50 হাজার টাকা বেতনে সন্তুষ্ট নয়, অনেক বড় স্বপ্ন দেখে যে মাসে 10 লাখ টাকা রোজগার করব ব্যবসা করে। এমনও তো লক্ষ লক্ষ যুবক যুবতী রয়েছে, পড়াশোনা করা, চাকরি করব না, লিমিটেড বেতন দেবে।
গ্রুপ ডি হলে 30,000, ক্লার্ক হলে শুরুতে 50,000, প্রাইমারি টিচার হলে শুরুতে 40,000, তাও নেই মনে, আরো কম পায়। হাই স্কুলে হলে 70,000, WBCS হলে শুরুতে 1 লাখ। এর থেকে বেশি বেতন পাওয়া যায় না। আপনি ব্যবসা করার জন্য এবং ন্যাশনালাইজ ব্যাংক অল আর রেডি যে আমরা লোন দিতে চাই, নিতে তো কেউ আসছে না। এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে। সরকারি কর্মসংস্থান কিভাবে পলিউটেড করেছেন। স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি স্কুল বোর্ড, তার রিক্রুটমেন্ট অথরিটির নাম কি? মানিক ভট্টাচার্য। হু ইজ হি? হি ইজ ইলেক্টেড MLA from Palasipada, Nodia. He is classmate of the ex-chief minister. উনি রিক্রুটমেন্ট করবেন প্রাথমিক শিক্ষকদের। আগে জেলায় জেলায় হতো, কেন্দ্রীয়ভাবে হবে, সেন্ট্রালি হবে, এক জায়গায় হবে। ডাক্তারদের হেলথ রিক্রুটমেন্ট কমিটি, তার মেম্বারকে রানাঘাটের ex-MP তাপস মণ্ডল। He belongs to Trinamool Congress, party leader. Public Service Commission, autonomous body, name of the member, Mriganko Mahato. Who is he? He was the MP from Purulia, TMC. তা পলিউটেড হবে না, অন্য কিছু তো সুযোগ নেই, পলিউটেড তো হবেই। 5 নাম্বার ছিল মৌখিকে, আপনি করে দিয়েছেন 15। অ্যাপয়েন্টমেন্ট লেটার যেত, ওয়েবসাইটে স্কোর দেওয়া হতো, রিটিনে কত, একাডেমিকে কত, ভাইভাতে কত, 100 পয়েন্ট রোস্টার মেনটেন হতো। বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে। এসটিদের জন্য 6%, এসসিদের জন্য 22%, ওবিসিদের জন্য 7%, আপার কাস্ট বাট ইকোনমিক্যালি উইক তাদের জন্য EWS, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যান, এক্স এনুমারেটর। করোনা, কোভিড, লকডাউন, আপনি বিকাশ ভবন থেকে মেসেজে নিয়োগ করছেন, বলছেন জয়েন, প্লিজ জয়েন, হোয়াটসঅ্যাপ মেসেজ আপনার নর্মাল মেসেজে। আর আমরা কি করেছি? স্কুল সার্ভিস কমিশন, নেম অফ দি চেয়ারম্যান, চিফ সেক্রেটারি র্যাঙ্কের IAS অফিসার মিস্টার দুষণ নারিয়ালা। SSCর 4 মেম্বার, 3 ফ্রম রামকৃষ্ণ মঠ মিশন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, 1 ফ্রম IIM। এই গেরুয়া বসন যারা পরে আছেন, মুন্ডিত মস্তক, এরা সন্ন্যাসী, এরা গৃহস্থ নন, এদের ব্যাগেজ নেই, এদের পিছুটান নেই। আজকে এই সরকার SSCতে যাদের মেম্বার করেছে, এইটা দেখার পরে অন্তত ইন্টেলেকচুয়ালি হন আর সকল ইন্টেলেকচুয়ালি হন, বুদ্ধিজীবী হন আর ভাতাজীবী হন। আপনাদের তো আর অন্য কিছু বলার সুযোগ নেই, প্রশংসা তো করবেন না, করার দরকারও নেই। উই আর নট ওরিড। আমরা জানি উই গট 2.92 লাখ ভোট, উই স্কোর 46%। যে কোনো নির্বাচন হবে, বোমাগুলির আওয়াজ পাবেন না। ফলতা উপনির্বাচন ছিল পুলিশ মন্ত্রীর প্রথম পরীক্ষা, সারাদিন টিভি খুলে কোথাও পাননি।
যারা যাদবপুর নিয়ে হেডলাইন করছেন গেরুয়া তাণ্ডব, তারাও খুঁজে পাননি। আপনি বলুন তো, গেরুয়া তাণ্ডব এটা লেখা যায়? আরে লিখুন বিজেপির তাণ্ডব, যদি করে থাকে। লিখুন এবিভিপির তাণ্ডব, যদি করে থাকে। লিখুন শুভেন্দু বাহিনীর তাণ্ডব, যদি করে থাকে। উত্তর আমরা দেব। আপনি লিখছেন কাগজে গেরুয়া তাণ্ডব। গেরুয়ার মানে জানেন ওই সংবাদপত্র, ওই গোষ্ঠী? আরে ওটা স্বামী বিবেকানন্দের গায়ে ছিল, ওটা প্রভু শ্রী চৈতন্য দেবের গায়ে ছিল, ওটা স্বামী প্রণবানন্দের গায়ে ছিল। সমস্ত শুভ কাজে ওটা লাগে। সব মন্দিরের মাথায় ওই ধ্বজটাই থাকে। ওটাই আমাদের শৌর্য, ওটাই আমাদের গর্ব, ওটা ত্যাগ, কৃচ্ছ সাধন, সংযম ব্রতের প্রতীক। ওটা কোনো দলের প্রতীক নয়। আপনারা লিখে দিলেন, উত্তর পেয়ে যাবেন, আপনারা কিচ্ছু করতে পারবেন না। আপনার নির্বাচনের আগে আপনাদের ভাড়া করা বিশ্লেষকরা বলেছিল, আরে বিজেপি ওটা তো হিন্দুদের পার্টি। পশ্চিমবঙ্গে হিন্দু আছে সরকারিভাবে 2011 সেন্সাস অনুযায়ী 72%, 2011, আর বেসরকারিভাবে 65% হিন্দু আছে। 294টা আসন, 294-এর মধ্যে 150টা আসন হিন্দু ডমিনেটেড। 150 লড়ে কেউ 148 পেতে পারে? কখনোই না। 110-12টা পাবে। আপনারা দেখতে থাকুন। আমরা 208 পেয়েছি, আমি একটা ছেড়েছি বলে বরুণবাবু বললেন 207। জিতেছি 208-এ। দেখতে থাকুন, দেখবেন কিভাবে কাজ আমরা করি। প্রত্যাশা পূরণ করব, আর রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। আপনি বলবেন গুজরাট হতে দেব না। গুজরাটের বাজেট জানেন? এক্সেস বাজেট। গুজরাটে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ জানেন? লেফট আর তৃণমূল মিলে 49 বছরে এয়ারপোর্ট বানিয়েছেন। গুজরাটে শুধু ডোমেস্টিক এয়ারপোর্ট আছে কত জানেন? 25টা। একটা কলকাতা পোর্ট ব্রিটিশরা করেছিল, সুতানুটি গোবিন্দপুর কলকাতা। নগর প্রথম এখানে লাগিয়েছিল ব্যবসা করবে বলে, তখন কলকাতা ছিল দেশের ক্যাপিটাল। আর পরে আমার গুরুদেব প্রয়াত সতীশ সামন্ত, প্রয়াত সুশীল লাড়া, প্রয়াত অজয় মুখার্জি, প্রয়াত রজনী প্রামাণিক, প্রয়াত কুমার জানা, প্রয়াত বিরাজ মোহন দাস, তারা বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে নেহরুজির কাছ থেকে হলদিয়া কাড়ে নিয়ে এসেছিল পোর্ট। তারপরে নো পোর্ট। আপনি জানেন কতগুলো সি পোর্ট, ডোমেস্টিক পোর্ট রয়েছে গুজরাটে? 52। ছোট্ট রাজ্য ঝাড়খণ্ডে যান, কতগুলো এয়ারপোর্ট আছে। ধানবাদে আছে, জামশেদপুরে আছে, দেওঘরে এয়ারপোর্ট হয়ে গেছে। উড়িষ্যাতে যান, সম্বলপুর থেকে, ঝাড়সুগদা থেকে, দেখবেন সব জায়গায় এয়ারপোর্ট হয়ে গেছে, সিপোর্ট হয়ে গেছে। নো সিপোর্ট। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চিঠি দিলেন যে ভাঙড়ের জমিটা পছন্দ হয়েছে, কলকাতা ইজ নাও ভেরি আপনার অত্যন্ত কনজাস্টেড হয়ে গেছে, নতুন এয়ারপোর্ট করতে চাই। সঙ্গে সঙ্গে 2017-তে লিখে দিল নো ল্যান্ড, দেব না, দেব না জমি। আমরা দিয়েছি কল্যাণীতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট, দেখবেন আপনি।
আমি জেতার পরে গৌতম আদানি ফোন করেছিলেন আমাকে, তারপরের দিন বললেন যে কালকে 10 লাখ টাকার মিষ্টি বিতরণ করেছি। জেতার আনন্দ, এটা আপনাদের জয় নয়। উই দ্য প্রাউড ইন্ডিয়ান উই আর নাও রিলিভড। দেশ বেঁচে গেল। আমি বললাম আপনি আসুন, বললো হ্যাঁ যাচ্ছি। কয়েকদিনের মধ্যে ছেলেকে পাঠিয়ে দিলেন করুণ আদানি, ইজ অলসো এমডি অফ দিস কোম্পানি। করুণ আদানির সঙ্গে আমার ডিসকাশন হলো। করুণ আদানি বলল আপনি কল্যাণীতে করুন, টেন্ডার করলে আমরাও পার্টিসিপেট করব। ওরা অনেক এয়ারপোর্ট চালাচ্ছে, বলে আমরা টেক আপ করে নেব, আপনি করুন। আমরা জমি ইয়ারমার্ক করে নিয়েছি। আমি ওকে বললাম তুমি জমি নিয়ে রেখেছ নিউ টাউনে, বলা ইনসেন্টিভিয়াস তো দিতে পারবেন না। আমি যদি ওখানে ইন্ডাস্ট্রি লাগাই 30,000 কোটি টাকা ইনসেন্টিভিয়াস, আপনার আগের সরকার তো ইনসেন্টিভিয়াস টার্মটাই তুলে দিয়ে চলে গেছে। বলল আমি আমার দাদা ভাইয়ের নামে একটা ভালো ইন্টারন্যাশনাল মানের হসপিটাল বানাতে চাই। আমরা গরিবের কি লাভ, তুমি তো কমার্শিয়ালি করবে। বলে আমি আপনাকে লিখে দিয়ে যাচ্ছি 1000 বেড থাকবে, গরিব টাকা নেব না, আর 1000 আমি কমার্শিয়াল ইউজ করব। 24 সেপ্টেম্বর ভূমি পূজন হবে, আমি লিখে দিয়েছি, ও লিখে দিয়েছে আমাকে। আমি বললাম তোমার পোর্ট কি হলো? আগে সিএম বলতেন তাজপুর পোর্ট, 10 বছর ধরে বলেছে। 8টা বিজিবিএস এ মেন টপিক ছিল তাজপুর পোর্ট, সিলিকন ভ্যালি, এসব আমি দেখেছি, শুনেছি। কিছুদিন আমিও ওনার সঙ্গে কাজ করেছি। বলছে তাজপুর পোর্ট কি করে হবে, গভর্নমেন্টের কাছে ল্যান্ড আছে। আমি বললাম না। বললো পোর্ট করতে গেলে রেল এবং এনএইচ কানেক্টিভিটি লাগে। আমি ইয়েস। পোর্ট করতে গেলে ওয়ার হাউস বানাতে হয়। আমি বললাম ইয়েস। তাহলে কি হবে, তাজপুর হবে না? বললো না, আমরা তো এক্সিট করে গেছি, ওটা ক্লোজ চ্যাপ্টার। তাহলে অল্টারনেট কি? বলো অল্টারনেট আছে, আমরা সার্ভে করেছি, আমরা গুগল সার্ভে করেছি আমাদের লোক লাগিয়ে। আপনি 10 কিলোমিটার শিফট করে দেন দাদন পাত্র বাড়ে, ওখানেও ড্রাফট আছে, 18 মিটার ড্রাফট আছে সমুদ্রে। ওই ঠিক দাদন পাত্র বাড়ে সল্টের পুরনো যে সল্টের জমি ছিল, ওটা আপনাদের হাতে আছে, ওরা স্টাডি করে এসছে, 1700 একর জমি। আপনি দাদন পাত্র বাড়ে করে দেন, 1700 একর জমি যে পাবে আপনি টেন্ডার করবেন, আমরা পার্টিসিপেট করব। আমরা যদি পাই আমরা ওখানে আমরা পার্টিসিপেট করব টেন্ডারে, 1700 একর জমি দিয়ে দিবেন, ওটাই হবে আইডিয়াল প্লেস। আমরা আপনার পোর্টেও পার্টিসিপেট করব। আমরা দাদন পাত্র বাড়ে শিফট করে দিয়েছি। ভিশন থাকবে, উড়ান স্কিমে যাব না। আমরা 4টে এয়ারপোর্ট উড়ান স্কিমে চলে গেছি। গতি, কোচবিহার, মালদা, বালুরঘাট, পুরুলিয়া, বাগডোগরা এয়ারপোর্ট এক্সপানশন। এই ছোট্ট ছোট্ট জমি চেয়েছিল, আর্মি এনওসি দিয়েছে হাসিমারা, বলছে ল্যান্ড আছে ফরেস্টের, 25 একর জমি দিন, বলছে নো দেব না, আমি দিয়ে দিয়েছি। কলাইকুণ্ডা 37 একর জমি চাই, আগের গভর্নমেন্টের নো, আমরা দিয়ে দিয়েছি। আপনি ভাবতে পারেন এয়ারপোর্টের ভিতরে একটা ধর্মীয় প্রেয়ারের জায়গা, আমি নাম বলবো না, আই এম চিফ মিনিস্টার, আমি কোনো কমিউনিটিকে হাট করা আমার কাজ নয়। একটা পার্টিকুলার কমিউনিটির একটা ধর্মীয় জায়গা ছিল এয়ারপোর্টের ভিতরে। আপনি ভাবতে পারেন কত গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট এটা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চীন একদম কাছে। বাংলাদেশের অবস্থা আপনারা জানেন, বাংলাদেশে এখন কার্যত র্যাডিক্যালদের হাতে এবং ব্যান অর্গানাইজেশন যেগুলো আছে এক্সট্রিমিস্ট,
তাদের হাতে বাংলাদেশ চলে গেছে। আর আপনি কলকাতায় এয়ারপোর্টকে খুলে রেখেছেন দরজা, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, যাকে খুশি আসছে। আমরা আটকে দিয়েছি। একজন বললেন 1 কোটি লোক নিয়ে কালকে যাচ্ছি। আমি বললাম আসুন দেখা হবে। ভেবেছিলেন আগের সরকার আছে, ধমকে দেবেন, আসুন দেখা হবে। দাঁড় করালাম প্যারামিলিটারি, 2000 প্যারামিলিটারি দাঁড়ালো, গাড়ি থেকে নামেনি, দেখে গাড়ি থেকে উঠে পায়াকারে পা। রথযাত্রা হয়েছে পিসফুল, শ্রাবণ মেলা হলো, জয়ন্তী থেকে তারকেশ্বর ধাম আনন্দের সঙ্গে। মহরমের মিছিল যারা করতে চান করতে দিলাম, আটকাইনি। বললাম তরোয়াল আর ডিজে চলবে না। একটাও তরোয়াল দেখা যায়নি, ডিজে বাজেনি। আপনারা ডিজে সাপোর্ট করেন? অস্ত্র বাড়িতে রেখে করলেন, বকরি ঈদ পালন করলেন। বললাম 1950 সালের ক্যাটেল অ্যাক্ট মানতে হবে। সবাই মেনে নিলেন। লুকিয়ে চোরাইয়া কি করেছেন জানি না, আমি তো আমি সব লাইনে এসে গেছে। আরেকটা রিলিজিয়াস প্রোগ্রাম ভারতে ওকে আমরা গঠনমূলক সমালোচনা শুনতে রাজি আছি। আর আমরা অনেক কিছু করে দেখাবো, কিন্তু কোনো ঘটনা ঘটলে তার মূল্যায়ন আমরা করব।
দেখুন, এত বড় রাজ্য, সব ক্রিমিনাল শেষ হয়ে গেছে, সব অ্যান্টি ন্যাশনাল মাইন্ডসেট খতম হয়ে গেছে, সব করাপশন ফ্রি হয়ে গেছে, এগুলো তো অতিশয়োক্তি। একটা বিল্ডিং তারাতলাতে ভেঙে পড়লে বিল্ডিং প্ল্যান কেন হয়েছিল, কে দিয়েছিল, কারা করেছিল, তখন তো বলতেই হবে। নিশ্চয়ই আফটার 9th মে আমরা যে ডিসিশন নেব, আমরা যে পলিসি করব, আমরা যে কনস্ট্রাকশন করব, আমরা যে কাজ করব, নিশ্চয়ই উই আর টেকিং ফুল রেসপন্সিবিলিটি। কিন্তু আগে থেকে যে বদ অভ্যাস, পাড়ায় পাড়ায় মদের দোকান, গাঁজার দোকান, মহিলাদের সন্ধ্যার পরে বেরোনো যায় না, কিন্তু একটা সরকার ঘটনা ঘটলে কি করছে এটা আপনাকে দেখতে হবে। আরজি কর ঘটেছিল, কসবা ল কলেজ ঘটেছিল, দুর্গাপুর মেডিকেল কলেজ ঘটেছিল, আপনি কি করেছেন আর কি বলেছেন বাংলার মেয়েরা দেখেছে। আর বারুইপুর ঘটেছিল, পুলিশ মন্ত্রী কি করেছে এটাও পশ্চিমবাংলা দেখেছে। আগেও মাঝেরহাট ব্রিজ চাপা পড়েছিল, টালা ব্রিজ ভেঙেছিল, পোস্তায় ব্রিজ ভেঙে পড়েছিল, একটা লোককেও জ্যান্ত বের করতে পারেননি। আমরা ছিলাম, আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি ছিল, তাই 17 জনকে তারাতলা থেকে ওই লোহা চাঙড়ের মধ্যে জীবন্ত বের করতে পেরেছিলাম। আগুন লাগলো, মারা গেল 10 জন, পাশেই ফায়ার ব্রিগেডের স্টেশন, লম্বা সিঁড়ি আর ল্যাডার লাগিয়ে দিয়েছিলাম, 80টা লোক বেঁচে গেল। নইলে ওই সংখ্যাটা 10 হতো না, ওই সংখ্যাটা 90 হতো, 80 + 10। দিস ইজ গভর্নমেন্ট, একেই গভর্নমেন্ট বলে। বর্ডার খোলা রেখেছেন, গুজরাটি, বিহারি, উড়িয়া, অসমিয়া, পাঞ্জাবিকে বলবেন বাহারি, আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমানদের বলবেন জামাই। এই জিনিস তো চলবে না, চলবে না এই জিনিস, ট্রাস্ট মি। এই যে জাস্টিস রিটায়ার্ড বিশ্বজিৎ বসু আছেন, ইনাকে দায়িত্ব দিয়েছি, চোর ধরো, জেল ভরো। ইনি হচ্ছেন ইনস্টিটিউশনাল করাপশন কমিটির হেড, সব পাওয়ার দিয়ে দিয়েছি। সঙ্গে জয়রামনজি সাইড লাইন করে রেখেছিল, অনেস্ট আইপিএস। যত মহিলার উপর অত্যাচার হয়েছে ওই বাম আমলেও, ধানতলা, বানতলা, অনিতা দেওয়ান, কোনোটা ছাড়া হবে না। কমিউনিস্টের বাবুরা নিশ্চিন্তে থাকুন, সব বের করবো আমি, শুধু 15 নয়, 34 যুক্ত করে বের করব। রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি দেবীকে দায়িত্ব দিয়েছি, আর তার সঙ্গে অনেস্ট আইপিএস দাবাং মহিলা দময়ন্তী সেনকে দায়িত্ব দিয়েছি। দেখতে থাকুন, এসিবি উঠে গেছিল, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ মুরলীধর শর্মাকে দায়িত্ব দিয়েছি। ডেলি একদম ধরছে খপ করে আর ঝপ করে জেলে পুরছে, প্রত্যেক দিন গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই আমাদের স্লোগান, শিল্পের নতুন গতি, স্বাস্থ্যের নতুন সুরক্ষা, শিক্ষার নতুন দিশা, সুশাসনের নতুন আস্থা, সশক্তিকরণের নতুন সুযোগ, সেবার নতুন নিশ্চয়তা, সুরক্ষার নতুন বিশ্বাস। ভালো থাকবেন। আগামীকাল রাখি পূর্ণিমা লেগে গেছে, কিন্তু কালকে আনুষ্ঠানিক রাখি পূর্ণিমা হবে। এবারে আমরা পশ্চিমবঙ্গ সরকার প্রথমবার, যেমন ওয়ার্ল্ড যোগা ডে আমরা প্রথমবার করেছি, হর ঘর তেরঙ্গা প্রথমবার করেছি, এবারে রাখি পূর্ণিমাকে আমরা দেশপ্রেমের বন্ধন হিসেবে পালন করছি। 4000 কর্মসূচি হবে গোটা পশ্চিমবঙ্গে। আমি সকালবেলা শুরু করব ভবানীপুরের আম্বেদকর কলোনি দিয়ে, একদম সাধারণ মানুষের কাছে যাব, রাখি পরব,
তাদেরকে পরাবো। তার কারণ এই বন্ধন আমাদের খুবই প্রয়োজন রয়েছে, দেশপ্রেমের বন্ধন। কারণ দেশ শক্তিশালী থাকলে আপনি আমি সবাই শক্তিশালী থাকব। সময় এসেছে দেশপ্রেমের বন্ধনকে আরো সম্পৃক্ত করার, আরো দৃঢ় করার, আরো শক্তিশালী করার। সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, TV9কে স্যালুট, আমাকে বলার সুযোগ দিয়েছেন এবং অনেক প্রশংসা করে দিয়েছেন। অত প্রশংসা আমার পাওয়ার যোগ্যতা আমি এখনো অর্জন করিনি। প্লিজ ট্রাস্ট মি, ওয়েট অ্যান্ড ওয়াচ। আরও দেখুন, আরও লক্ষ্য করুন, ভালোই হবে, খারাপ কিছু হবে না। গীতাতে বলে গেছে, যা হয়েছে ভালো, যা হচ্ছে ভালো, যা হবে সেটাও ভালো। বসুদেব কুটুম্বকম। সবাই ভালো থাকুন। জয় হিন্দ।